একটু মিউট করে দেই, মিউট করে আমরা শুরু করি। ওকে, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের আইডিয়া অফ ইলাস্ট্রেটর, এরপরে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, ইন্টারফেস, ওভারভিউ, রেক্ট্যাঙ্গেল টুল, অর্থাৎ এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলোই দেখব। তাহলে আমাদের অবশ্যই সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা আগে আমরা একটু দেখে নিই। যেমন আমরা যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোই ওপেন করে নিই, ওপেন করার আগে আরেকটু বলি, ফটোশপ হচ্ছে মেইনলি রাস্টার বেস একটি সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। রাস্টার এবং ভেক্টর এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখব। যেমন ফটোশপে যখন যাই, ফটোশপে একটা ডকুমেন্ট আমরা নেই আগে। আচ্ছা, একটা ডকুমেন্ট নিলাম, এখানে যদি একটা শেপ ক্রিয়েট করি, ঠিক এইভাবে আমরা কতটুকু শেপ ক্রিয়েট করলাম, অনেক অল্প জায়গা নিয়েই কিন্তু একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই শেপটাকে যদি একটু জুম করা হয়, অর্থাৎ এই শেপের মেইন সাইজ থেকে যখন আরো বেশি বড় করে ফেলবো, তখন এইভাবে এই যে ছোট ছোট বক্স দেখা যাচ্ছে, অর্থাৎ বলা যায় ফেটে গেল, ফেটে গেল। ফেটে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, ছোট ছোট বক্স, এগুলোকে এক একটা পিক্সেল বলা হয়। আর ফটোশপে পিক্সেল যখন শো করছে, তার মানে যে ডিজাইন বা যে শেপ আমার মেইন সাইজ থেকেও বড় করার পরে ফেটে যায়, সেটাকেই বলা হয় রাস্টার, সেটাকে বলা হয় রাস্টার। আর যখন আমি ইলাস্ট্রেটরে যাই, এখানেও একটা শেপ ক্রিয়েট করি, এই যে শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন এটাকে আমি একটু যদি বড় করি, অর্থাৎ জুম করি, অনেক বড় করবো, হ্যাঁ, এই যে জুম করে ফেললাম, একেবারে 100% জুম করে ফেললাম। দেখেন এটা হচ্ছে 6400% জুম করা যায়, আর ফটোশপ হচ্ছে 3200%। ওকে, তো 6400 মানে ফটোশপের থেকেও ডাবল। তো পুরোটাই আমি জুম করলাম, তারপরেও কিন্তু ফাটেনি, একেবারে ফাটা কোনো জায়গায় দেখা যাচ্ছে না। প্রথম অবস্থায় যেমন ছিল এখনো তাই ওরকমই দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় ভেক্টর। ভেক্টর বেস সফটওয়্যারে কখনো যতই জুম করি না কেন ফাটবে না বা পিক্সেল গুলো দেখা যাবে না, কারণ আমি যখন জুম করব তখন অটোমেটিক পিক্সেল তৈরি হতে থাকবে। আবার অন্যদিকে ফটোশপ তার উল্টা, সেখানে আমি যখন জুম করব তখন সেটার মেইন সাইজ থেকেও একটু বেশি জুম করলেই ফেটে যাচ্ছে বা পিক্সেল গুলো দেখা যাচ্ছে। এই দুটোই হচ্ছে সফটওয়্যারের মেইন পার্থক্য। আচ্ছা, আমরা এতদিন জেনে এসেছিলাম যে ফটোশপ থেকে সব ধরনের ডিজাইন করা যায়। আজকে একটু ব্যতিক্রম ভাবে জানি, সেটা হলো ফটোশপ দিয়ে আমরা শুধুমাত্র ওয়েব মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার যে ডিজাইনগুলো থাকবে সেগুলোই ডিজাইন করব। পাশাপাশি আমরা তাই যদি করি, তাহলে প্রিন্ট মিডিয়ার ডিজাইন কিভাবে করব, সেটা অবশ্যই ইলাস্ট্রেটর দিয়েই করব। আমরা যখন বিভিন্ন প্রেসে যাই, তখন দেখবেন যে প্রেসওয়ালারা কিন্তু ইলাস্ট্রেটর দিয়েই ডিজাইন করে, প্রেসওয়ালারা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে, তারা ফটোশপ দিয়ে ডিজাইন করে না। আর ফটোশপ দিয়ে মূলত যে কোনো ধরনের ইমেজ এডিট করার জন্যই ভালো, পাশাপাশি ওয়েব মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন করার জন্যই বেটার। আর যে কোনো ধরনের স্বাভাবিক ডিজাইন, আই মিন যদি বলি যে লোগো ডিজাইন বা টেকনিক্যাল যে টাইপের ডিজাইনগুলো থাকে বা প্রিন্ট মিডিয়া যে ডিজাইনগুলো থাকে, সেগুলো প্রত্যেকটাই ইলাস্ট্রেটর দিয়েই করাটা বেটার। কারণ আমি যখন রাস্তায় একটা বিলবোর্ড দেখি বা আপনারা যখন কোনো বিলবোর্ড দেখেন, তখন দেখবেন ওই বিলবোর্ড যে অনেক বড় হয় কিন্তু, বা বিলবোর্ডের যে লোগোটা থাকে সেটা কিন্তু অনেক বড় ভাবেই দেখা যায়। তো আমার একটা স্ক্রিনের মধ্যে ছোট একটা জায়গায় এত ছোট একটা ডিজাইন আমি করলাম, আমি যত বড় সাইজ নেই না কেন, তারপরও ডিজাইনটা কিন্তু ছোট একটা পেজের মধ্যে করব। এখন এটা যখন জুম করে বড় করা হচ্ছে বা যখন প্রিন্ট করা হচ্ছে, তখন ফেটে যাবে যদি কিনা আমি ফটোশপের ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করি। আর যখন আমি ইলাস্ট্রেটর দিয়ে করব তখন ফাটবে না। ওকে, আচ্ছা, এই দুটো হচ্ছে পার্থক্য। আর আমরা এখন কোনটা করব, অবশ্যই ওয়েব মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন ডিজাইন করব তখন ফটোশপ দিয়ে করব। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফটোশপ দিয়ে কি প্রিন্ট মিডিয়ার ডিজাইন করা যাবে না? অবশ্যই যাবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রিন্ট মিডিয়ার যে সাইজটা বা রেজুলেশন যেটা নিতে হয় 300 এবং
CMYK এই দুটো জিনিস চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তারপরেও অনেক সময় দেখা যায় বিভিন্ন ডিজাইন অতিরিক্ত বড় করতে হয়, সেই ক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমরা যেটা করব, ইলাস্ট্রেটর থেকেই ডিজাইন কমপ্লিট করব। আর ইলাস্ট্রেটর থেকে ডিজাইন প্রিন্ট মিডিয়ার জন্য করা যায়, বাট ওখান থেকে যদি ওয়েব মিডিয়ার ডিজাইন করি তখন কি করব? হ্যাঁ, তখন আবার সেম ওয়েব মিডিয়ার যে রেজুলেশন দিতে হয়, অর্থাৎ 72 দিতে হয় এবং 8 GB কালারটা দিতে হয়, সেটাই দিয়ে দিব। এবং দুই জায়গাতেই সেই অপশনটা রয়েছে, আমরা সবাই জানি। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখন আমরা এটা কেটে দিই। এই পার্থক্যটুকু আমরা নিশ্চয়ই বুঝলাম। এখন আমরা দেখব হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন এবং ইন্টারফেস ওভারভিউ। তো ইলাস্ট্রেটর কিভাবে ওপেন করতে হয়, ফটোশপ যেভাবে ওপেন করে একইভাবে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি আবারও। ওকে, এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার। এখন নতুন অবস্থায় যখন আমরা ওপেন করব তখন আমাদের ঠিক এইভাবে দেখাবে। নতুন অবস্থায় যখন ওপেন করব এমনটাই দেখাবে। এই মাঝখানের জায়গাটুকু আমরা জানি আর্টবোর্ড থাকে। তাহলে ওপরে কি? ওপরে এগুলো হচ্ছে মেনু, মেনু বার, এটা আমরা জানি। বাম পাশের এটা হচ্ছে টুলস বার, যেটা কিনা ফটোশপে যেমন যে জায়গায় এখানেও ঠিক সেই জায়গাতে। এবং ইভেন ফটোশপের যে টুলস গুলো রয়েছে এখানেও ঠিক ওগুলোই থাকবে বা আছে, পাশাপাশি এক্সট্রা দুই একটা টুলস এখানে রয়েছে। ওকে, ডান পাশে হচ্ছে প্যানেল বলা হয় এগুলোকে। এবং ফটোশপের মেনুর নিচে দেখেন আরো বেশ কিছু অপশন দেখা যায়, যেগুলোকে আমরা অপশন বার বলে থাকি। আর এখানেও অপশন থাকবে, বাট এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার, যেটাই বলি না কেন। কন্ট্রোল কেন বলা হয়, তার কারণ এখানে বাম পাশে যে টুলস গুলো থাকে, টুলস গুলো একাই স্বয়ং সম্পূর্ণ। এই প্রত্যেকটা টুলস এর আন্ডারে ফটোশপের যথেষ্ট অপশন ছিল। এখানে এক একটা টুলস এর এগেনস্টে এই অপশন গুলো কাজ করত। আর এখানে যে টুলসই আমি ক্লিক করি না কেন, আচ্ছা টুলসটা দেখতে গেলে এই যে এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল বলা হয়। অর্থাৎ আমি যখন এই পেন টুলে ক্লিক করলাম যে অবস্থায় দেখতে পাচ্ছি, মুভ টুলে ক্লিক করলেও সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। এখানে আমি যেটাই ক্লিক করি না কেন একই পজিশনেই থাকবে। তার কারণ এখানে প্রত্যেকটা টুলস নিজেই স্বয়ংসম্পূর্ণ। শুধুমাত্র প্রত্যেকটাকে কন্ট্রোল করার জন্য বেসিক একটা কন্ট্রোলার দরকার থাকে বা দরকার রয়েছে, সেটাই হচ্ছে এই এই জায়গা থেকে সমস্ত টুলস কন্ট্রোল করা যায়। পাশাপাশি প্রত্যেকটা টুলস একাই নিজের মতো কাজ করে। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের ইন্টারফেস। এখন ইন্টারফেসের আমরা এই চারপাশের অপশনগুলো দেখলাম, আর মাঝখানে অবশ্যই আমাদের আর্টবোর্ড থাকবে, এটা আমরা জানি। বাট আর্টবোর্ডটা কিভাবে আনতে হয়? আর্টবোর্ড ফটোশপে যেভাবে আনা হয়েছিল এখানেও ঠিক একইভাবে আনতে হয়, অর্থাৎ ফাইল থেকে নিউ। আমরা সবাই জানি ফাইল থেকে নিউ, নিউতে যে আমাদের নেম, এখানে একটা কিছু দিতে হবে। আমরা যে প্রজেক্ট তৈরি করব চাইলে আমরা সেটা দিতে পারি, অথবা আনটাইটেলড থাকতে পারে, কোনো সমস্যা নেই। প্রোফাইলের মধ্যে গেলে আমরা দেখব প্রিন্ট ওয়েব ডিভাইস, আমরা যে মিডিয়ার জন্য ডিজাইন করব ঠিক সেটাই প্লেস করে দিতে হবে। তো আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট প্রিন্ট দিয়ে দিলাম। অন্যদিকে নাম্বার অফ আর্টবোর্ডস, এই নাম্বার অফ আর্টবোর্ডসটা কি? আর্টবোর্ড হচ্ছে আমাদের ফটোশপের মধ্যে আর্টবোর্ড নেওয়া যেত কয়টা? একটা, অনলি একটা। বাট এখানে অর্থাৎ ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নেওয়া যায় 100টা, ম্যাক্সিমাম 100, মিনিমাম 1। তো এবার এখানে যদি আমি একের অধিক নিতে যাই, 2 দিই, এই যে 2 দিলাম, সাথে সাথে এই জায়গাটা, এই জায়গা এবং এই জায়গা, এই তিনটা জায়গা ভিজিবল হলো। আমি যদি আবার এখানে 1 দিই, এই তিনটা ডিসেবল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমি 5 দিই, 5। ওকে, 5 দিলাম। 5 দেওয়ার পরে দেখেন ডান পাশে একটা অপশন, গ্রিড বাই র। অর্থাৎ আমরা একটু ওপেন করেই দেখি। ওকে, আমরা নিয়েছিলাম 5টা। আচ্ছা 5টা, হ্যাঁ 5টাই হতে পারে। এখন এই প্রথম পেজটাতে আমি ডিজাইন করব, বা ডিজাইন করতে করতে বা কোনো টেক্সট লিখতে লিখতে দেখা যাচ্ছে
কোন দিকে যাবে, মূলত টেক্সট লিখতে লিখতে কি ডাইনে যাবে না নিচে যাবে, এই জিনিসটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। যেমন এই যে এটা প্রথমটা যদি দেই তীর চিহ্ন যেদিকে তার মানে ডানে, এখান থেকে লিখতে লিখতে আসতে উপরে আবার ডাইনে চলে যাবে। আবার যদি পরেরটা আমি ক্লিক করে দিই তাহলে লিখতে লিখতে নিচের দিকে যাবে। ওকে, এভাবে হচ্ছে মূলত কাজ করে, বা এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ আর্টবোর্ড। এখন আরেকটা জিনিস দেখি, প্রত্যেকটা আর্টবোর্ডের মাঝখানে এই এই আর্টবোর্ডের মাঝে, এই আর্টবোর্ডের মাঝে, আবার এখানে, আবার এখানে, এই সমস্ত জায়গায় একটু স্পেস দেখতে পাচ্ছি। এই স্পেসটুকু কিসের? এটা হচ্ছে যে স্পেসিং 20 পিটি। এখানে যদি আমি 1 দিয়ে দেই তাহলে কিন্তু এই 20 থাকবে না, কারণ একটা আর্টবোর্ডের জন্য তো এর পাশে আর কোনো স্পেস স্পেস দিতে হচ্ছে না, যে কারণে একের অধিক যদি আর্টবোর্ড হয় তাহলে মাঝখানে স্পেস কতটুকু থাকবে এটা আমরা এখান থেকে দেখাতে পারি। পাশাপাশি এখানে যদি আমি 2 দিয়ে দেই, ওকে, এখানে আমি দিয়ে দিলাম 2, তাহলে একটা হচ্ছে স্পেসিং, আর এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে র, মানে কয়টা রতে প্লেস হবে। যেমন এখানে 2 দেওয়া, আমি জাস্ট এখান থেকে আরো একটা নেই। ও আচ্ছা, ওটা তো একটাই, এটা কেটে দেই। ওকে, এখানে আমি আর্টবোর্ড দিয়ে দেই 6, আর এখানে 20 পিটি থাকতে পারে, এখানে 3 না দিই, এখানে আমি 2 দিই। এই যে 2 দিলাম, এবার ওকে করি। একটা এখানে কোনো একটা মিসিং হচ্ছে, র 20 পিটি 6, আচ্ছা এটা ঠিক দিতে হতো, আমি দিয়েছি ডান পাশেরটা, এটা দিলাম। এখানে 3, হ্যাঁ এখানে 3 থাকুক, এখানে 6, তাহলে তিনটা তিনটা, এই যে তিনটা, এই তিনটায় প্লেস হলো। এটা হচ্ছে মূলত এই যে কলাম, যেটা কলামটা হচ্ছে একটা সিরিয়ালে কয়টা আর্টবোর্ড প্লেস হবে, এখানে 3টে দেওয়া। ওকে, আমি যদি দুটো দেই, এই যে দুটো করে, তাহলে 1 2 3 4 5 6, মাঝখানের স্পেসটুকু স্পেসিং এর জন্য তৈরি হলো। আর এখানে দুটো দুটো করে তৈরি হলো, কারণ এখানে আমি লিখে দিয়েছি, তাই এই যে কলাম দুটো লিখে দাও, এখানে দুটো করে। আবার নাম্বার অফ আর্টবোর্ডস টোটাল লাগবে 6টা, এখানে 6টা চলে এসেছে। তারপর হচ্ছে স্পেসিং 20 পিটি, এখানে 20 পিটি পিটি করে দেওয়া। ওকে, পরেরটা হচ্ছে, তাহলে এখানে আমি একটু 1 দিয়ে দিই, একটাই যথেষ্ট। পরেরটা হচ্ছে সাইজ। সাইজ এখান থেকে আমি যদি লিটার নেই, লিগ্যাল নেই, যাই নেই, এই 4 নেই না কেন, যেটাই নিব, হ্যাঁ যেটা নিব, এখানে একটা ক্লিক করে দিলাম, এই পয়েন্টস গুলো চলে আসছে এখানে, ওয়াইডে কত হবে, হাইটে কত হবে সেটা এখানে চলে আসবে। আবার আমি যদি ইউনিটসে যাই, ইউনিটস হচ্ছে পয়েন্টস, পিকাস, ইঞ্চি, এগুলো আমরা সবাই কম বেশি জানি বা ফটোশপের মধ্যে ছিল। আমরা ইঞ্চিটা দিয়ে দেই, এই A4 এর সাইজ হচ্ছে মূলত এত ইঞ্চি। ওকে, তো 8.27 আর 11.69 এটা ইঞ্চিতে দিয়ে দিলাম। এবং এই যে আমরা সাইজটা নিলাম, এটা কোন অবস্থায় প্লেস হবে, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, এটা আমাদের জানতে হবে। এখন হরিজন্টাল কি, হরিজন্টাল হচ্ছে ডানে বামে প্লেস হয় যে এলিমেন্ট, সেটাই হরিজন্টাল। আবার আমাদের ভার্টিক্যাল যেটা প্লেস হয় ওপরে এবং নিচ, আচ্ছা এটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ ওপরে নিচে যেটা প্লেস হবে। হাইট যেটা 11.69 যেটা হাইট, সেটা হচ্ছে ভার্টিক্যাল। আবার ওয়াইড হচ্ছে হরিজন্টাল, মানে ডানে বামে প্লেস হয়। এখন আমি যদি চাই যে ওরিয়েন্টেশন নামে যে অপশনটা আছে, এখানে জাস্ট এই ডান পাশেরটা ক্লিক করি, সাথে সাথে এই যে উপরে 11 আর নিচে 8, এটা কিন্তু জাস্ট ঘুরে গেল। আবার প্রথমটা ক্লিক করি, এটা এই যে ঘুরে গেল। তার নিচে দেখা যাচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে ব্লিড এরিয়া, যেটা আমরা জানি প্রেস হোল্ডারদের জন্য তৈরি করতে হয়, সেই ব্লিড এরিয়া। এখন ব্লিড এরিয়াটা এখানে অটোমেটিক দেওয়া, যেটা কিনা আমরা ফটোশপের মধ্যে নিজের মতো করে নিতে হতো। তো এইখানে আবার আমরা জানি যে ব্লিড এরিয়ায় 0.125 হচ্ছে মিনিমাম সাইজ।
আর ম্যাক্সিমাম হচ্ছে 0.75। মিনিমাম কত তাহলে? 0.25। আর ম্যাক্সিমাম হলো 0.75, এই দুটো। আচ্ছা, এই ব্লিড এরিয়ার উপরে একটা ক্লিক করি, দেখেন এখানে 0.125 চলে এসেছে, 0.125, 0.125, এখানে সব জায়গায়। আর আমি যদি চাই যে এটা ওপর, তো টপ মানে ওপর, আর বটম আমি যদি চাই যে টপ এবং বটমে একটু বেশি দিব অথবা একটু কম দিব, সেটাও দিতে পারি। যেমন ওকে, আচ্ছা, এটা এভাবে না দিয়ে ফাইল থেকে নিউ, হ্যাঁ, এইটাতে আমরা মনে হয় ছিলাম, ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া আমরা যখন নিব, এই যে এখানে যদি আমি এটা দিয়ে দেই, এটা না, একেবারে এইখানে 0.125, 0.125 হচ্ছে আমাদের একেবারে মিনিমাম ব্লিড এরিয়া, আর ম্যাক্সিমাম হচ্ছে 0.75। আর এখান থেকে আমরা যা নিতে চাই নিতে পারবো। তবে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে টপ বটম লেফট রাইট সবই একই একই দেখা যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডান পাশে দেখেন এই যে ছোট্ট একটা লক চিহ্ন দেখা যাচ্ছে। আমি যখন এখানে একটা ক্লিক করব, আনলক হয়ে গেল। এবার আমি চাইলে এই মাঝখানেরটা যদি চাই যে অনলি 25 দিব, দেখেন 25 থেকেই যাচ্ছে। এই যে 25 হবে না, 1 ইঞ্চি দিতে হবে, অথবা আগে একটু জিরে দিতে হবে। আমি একটু জিরে দিয়ে দিই, 0.25। হুম, এবার ঠিক আছে, 0.25 দিলাম। আমি যদি এইখানে এটাতে একটা ক্লিক করি, সব জায়গায় 0.25 হয়ে গেল, কারণ এটা লক হয়ে গেল। লক হওয়ার সাথে সাথেই সব একই নিয়ে নিল। আবার এইখানে যখন অন দিয়ে দেই, এখানে না, শুধু আমি যে কোনো জায়গায় অন দেওয়ার সাথে সাথেই সব জায়গায় অন হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে লক, আর এটা হচ্ছে আনলক। তো লক করা অবস্থায় থাকতে পারে, কারণ ব্লিড এরিয়া কখনো এক পাশে একটু বড় এক পাশে একটু ছোট এটা নেওয়া হয় না, চারপাশেই সমানভাবে নেওয়া হয়। ওকে, তো ব্লিড এরিয়া এভাবে 0.125 থাকুক আপাতত। এর নিচে যেটা দেখা যাচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে কালার মুড। কালার মুডে আমরা যদি যাই, এখানে CMYK এবং RGB এই দুটো অপশন দেখা যাচ্ছে। এখন দুটো আমরা জানি, CMYK হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য এবং RGB হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য। তো আমরা এখান থেকে ওয়েব মিডিয়ার ডিজাইনও করতে পারি, CMYK অর্থাৎ প্রিন্ট মিডিয়ার ডিজাইন তো করবই। অন্যদিকে PPI অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ, এটার মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ হাই 300 দেখা যাচ্ছে। 300 মানেই আমরা জানি প্রিন্ট মিডিয়ার জন্য 300 দিতে হয়, মিডিয়াম হচ্ছে 150। এটা আমরা ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করতে পারি, প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করতে পারি। আর স্ক্রিন হচ্ছে যেটা ডিসপ্লেতে অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহার করা হয়, বা ওয়েব মিডিয়ার জন্য যেটা তৈরি করা হয়, সেটাতে আমরা 72 দিতে পারি। অন্যদিকে কাজের ধরন বুঝে আমরা যদি মনে করি যে আমাদের ওয়েব মিডিয়ার জন্য 300 দিতে হবে, সেটাও দেওয়া যেতে পারে। যদি মনে করি 150 দিতে হবে, সেটাও দেওয়া যেতে পারে। তবে নিয়ম যেটা, সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, টোটালি এই বিষয়টুকু আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন যদি ওকে প্রেস করি, আমরা যে সাইজটা নিয়েছিলাম সেটাই এখানে প্লেস হলো। তো আমি এইটা না দিয়ে বরং এখানে যদি ইঞ্চিতেই 15/10 দিয়ে দেই, সেটাই একটা পারফেক্ট সাইজ হয়। আচ্ছা, এতটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত আমাদের আর্টবোর্ড। তো আর্টবোর্ড আমরা নিতে পারি ম্যাক্সিমাম 100টা, মিনিমাম তো একটাই। এটা আমরা প্রথমেই দেখেছি। এখন এই যে লাল এরিয়াটা দেখা যাচ্ছে, চারপাশে যে লাল একটা বর্ডার, এই লাল থেকে আমরা একটু জুম করলেই বুঝবো, এই যে এই লাল থেকে সাদা পর্যন্ত এতটুকুই কিন্তু আমাদের ব্লিড এরিয়া, এবং মেইন যে সাদা জায়গাটুকু, এটাই হচ্ছে আমাদের মেইন এরিয়া। ওকে, আর এই চারপাশের এতটুকুই হচ্ছে ব্লিড এরিয়া। এখন মাঝখানে একটা আমাদের সেফটি এরিয়া দিতে হয়। তো সেফটি এরিয়ার বিষয়টা আমরা দেখব যখন কোনো প্রজেক্ট করব, তখন দেখব। এটা এখন আপাতত দরকার নেই। এখন আমরা একটু দেখি এখানে আমরা কি করব এবার। এই ব্লিড এরিয়ার সরি, এই আর্টবোর্ডের মধ্যে বা ক্যানভাসের মধ্যে অবশ্যই কোনো ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য প্রথমত আমরা একটা শেপ নিতে পারি এইভাবে। আচ্ছা, শেপ যদিও নিলাম, বাট এখানে কালারটা একটু চেঞ্জ করে দেই। এটা হচ্ছে একটা শেপ। ওকে, আচ্ছা, এখন এই শেপটাকে
ওকে, এই শেপটাকে আমরা কম বেশি সবাই চিনি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা শেপ। আর এই যে টুলস দেখা যাচ্ছে ওপরে, আমরা জানি যে যে কোনো ধরনের, অর্থাৎ ফটোশপের মধ্যে একটু যাই, ফটোশপে দেখেন আমি যদি চাই যে এটাকে মুভ করাবো, তাহলে কি করতে হবে? মুভ টুলে আগে যেতে হবে, তারপরে লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপরে মুভ করাতে হবে। ওকে, আর এইখানে আমি এই শেপটাকে যদি মুভ করাতে চাই, তাহলে মুভ টুল কোনটা? এখানে মুভ টুল বলতে কোনো টুলস নেই, শুধুমাত্র উপরে বাম পাশে এই যে কালো টুলটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে যে টুল, সেটা এটাই হচ্ছে মূলত সিলেকশন টুল বলা হয়। বাট এটা আমরা যদি সিলেক্ট করে রাখি এবং এলিমেন্টের উপরে ক্লিক করে এভাবে মুভ করাই, এটা মুভ হচ্ছে। একটা মজার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরে টোটালি লেয়ারের কোনো কাজ নেই, লেয়ারের কোনো কাজ নেই বলবো না, মানে কিছু কিছু ক্ষেত্রে লেয়ার দরকার হয়, ম্যাক্সিমাম অর্থাৎ 99% ক্ষেত্রে লেয়ারের কোনো দরকার হয় না। যদিও লেয়ার অপশন আছে, বাট ফটোশপের মতো অতটা গুরুত্ব নেই এখানে। ওকে, ওই যে আমি একটু আগে দেখালাম, ফটোশপে লেয়ারটাকে সিলেক্ট করতে হলো, মুভ টুলে যেতে হলো, তারপরে মুভ করাতে হলো। আর এখানে জাস্ট এই সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এবং যে এলিমেন্টটাকে মুভ করাতে চাচ্ছি সেটা সিলেক্ট করে, অর্থাৎ ক্লিক করে এই যে আমি ড্রাগ করাচ্ছি, মুভ করাচ্ছি। ওকে, আবার আরো একটা বিষয়, আরো একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন এইটা আমরা যদি চাই যে এই এলিমেন্টের চারপাশে একটা সিলেকশন তৈরি করব, যেমন এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, চারপাশে একটা সিলেকশন তৈরি হলো, যেটা আমরা ক্লিক করে ছোট করতে পারি, বড় করতে পারি। আর ইলাস্ট্রেটরের মধ্যে একই জিনিস, অর্থাৎ এডিট থেকে যে ফ্রি ট্রান্সফর্ম করেছিলাম, বা কন্ট্রোল টি হচ্ছে শর্টকাট, ওই কন্ট্রোল টি দিয়ে আমরা যেটা করি, এখানে কিন্তু এই একই টুলস, অর্থাৎ সিলেকশন টুল সিলেক্ট করেই এই এলিমেন্টে একটা ক্লিক করার সাথে চারপাশে এই সিলেকশনটা দেখা যাচ্ছে, যেটা আমরা ক্লিক করে ছোট করতে পারি বা বড় করতে পারি। এইভাবে চারপাশে একটা এরিয়া তৈরি হচ্ছে, যেটা আমরা ধরে ছোট বড় করতে পারি একটা টুলের মাধ্যমে, সেটা কোনটা? সিলেকশন টুল। ওকে, আবার ফটোশপের মধ্যে দেখেন এখানে যদি এই এলিমেন্টটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হয়। যদি অন্য কোনো লেয়ারে থাকে, যেমন এই একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি যদি মুভ করাতে যাই, তাহলে কিন্তু এই লেয়ারটা সিলেক্ট করতে হয়, তারপরে মুভ হয়। আমি এখন উপরের লেয়ারটা চাইলেই যতই ক্লিক করি না কেন বা ড্র্যাগ করি না কেন, যেই লেয়ারটা সিলেক্ট, ঠিক ওটাই মুভ হচ্ছে, অন্যটা মুভ হবে না। কিন্তু এখানে যেটা, আমি যদি সিলেকশন টুলে রেখে দিয়ে যে কোনো এলিমেন্টের উপরে, সেটা হতে পারে এইটা, হতে পারে এইটা, যেটাই হোক না কেন, সিলেকশন টুলে ক্লিক করলাম, এবার আমি এটা চাইলে এটাকে ক্লিক করে মুভ করাতে পারি, এটাকে মুভ করাতে পারি, এটাকে মুভ করাতে পারি, এটাকে ছোট করতে পারি, এটাকেও সরাতে পারি। মানে লেয়ারের যেহেতু কোনো কাজ নেই, তাহলে আমি যে কোনো এলিমেন্টে ক্লিক করে এভাবে মুভ করাতে পারি। তো একটা টুলস দিয়ে কয়টা কাজ হলো? আমি সিলেক্ট করলাম, আরেকটা হচ্ছে চারপাশে একটা এরিয়া তৈরি করলাম, আরেকটা হচ্ছে মুভ করলাম, অর্থাৎ মুভ টুলের কাজ করলো। তিনটা কাজ একটা টুলের মাধ্যমে করতে পারলাম। ওকে, আচ্ছা, আমরা একটু দেখবো কালারের বিষয়টা। কালারটা হচ্ছে দুটো অপশন, এই যে ওপরে কন্ট্রোল প্যানেলের মধ্যে এই প্রথমটা হচ্ছে আমাদের ফিল কালার, আর পরেরটা হচ্ছে স্টক কালার। ফটোশপের মধ্যে দেখেন এখানে উপরে যেটা ছিল এটা ছিল ফরগ্রাউন্ড কালার, নিচেরটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার। বাট এইখানে এই যে অপশন উপরেরটাকে বলা হয় ফিল কালার। ফিল কালার কোনটা? একটা এরিয়ার মধ্যে পুরো জায়গাটা জুড়ে ফিল আপ করে দিচ্ছে, এটাকে আমরা ফিল কালার বলে থাকি। আর পেছনেরটা হচ্ছে স্ট্রোক কালার, চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া, মানে নির্দিষ্ট একটা সাইজ থাকে, বা আমরা যেটা নেই সেটা দেওয়া যেতে পারে, তবে মাঝখানে কিছু থাকে না, এটাকে আমরা স্ট্রোক কালার বলি। যেমন এই স্ট্রোক কালারটা যদি, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করি এই কালার প্যালেটের উপরে, একটা কালার এই যে তৈরি হলো। আমি এখন এটাকে ওকে করে দিই, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তবে অনেক কম, একটু জুম করি, এই যে দেখেন এই যে একটা স্ট্রোক কালার দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি চাই স্ট্রোক কালারটাকে নান করে দিব, এখানে একটা ক্লিক করে, অর্থাৎ স্ট্রোকের প্যালেটে একটা ক্লিক করে এটার নিচে এই যে ছোট্ট একটা অপশন নান, একটা ক্লিক করলাম, এই যে এখন চলে গেল। আমরা চাইলে ফিল কালারটাকেও নান করে দিতে পারি, ফিল কালারের উপরে ক্লিক করে এই নানে একটা ক্লিক করলাম, ফিল কালারটাও চলে গেল। আমরা চাইলে ওপরের এই যে অপশন, এখান থেকে কালার দিতে পারি, যেমন এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নে ক্লিক করে একটা যে কোনো একটা কালারে ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসলো। আবার এখানে এই স্টক কালারে একটা ক্লিক করলাম, অর্থাৎ এই ছোট্ট অ্যারো কিতে,
আমি এখানে লাল কালারটা দিয়ে দিলাম, এই যে চলে আসলো। এখন স্ট্রোকটা আমি বড় করতে চাই বা ছোট করতে চাই, সেটা করার জন্য ঠিক এই স্ট্রোক প্যালেটের ডান পাশে হচ্ছে স্ট্রোক নামে একটা অপশন, এই অ্যারো কিতে চাপ দিয়ে আমরা এখান থেকে বড় করতে পারি, অথবা এই ছোট্ট অ্যারো কিতে ক্লিক করে 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 বড় করতে পারি, অথবা আমরা এখান থেকে যদি 20 দিয়ে এন্টার প্রেস করি 20 সাইজ হয়ে গেল এখানে। ওকে, এখান থেকে বড় ছোট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে কালার। আমরা চাইলে এটাকে জুম করতে পারি। জুম করার জন্য কয়েকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল স্পেস বার চেপে ধরি, দেখেন এখানে আমার মাউসের কার্সারটা একটা সার্চ বক্সের মতো হয়ে গেল এবং মাঝখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এভাবে আমি কন্ট্রোল স্পেস বার, এবার একটা ক্লিক করব, জুম ইন হবে, ক্লিক করব, জুম ইন হচ্ছে। ওকে, আমি যদি মাইনাস করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার স্পেস বার, এই তিনটা চেপে ধরে একটা ক্লিক করব, আবার একটা ক্লিক করেই জুম আউট হচ্ছে। আর আমি জুম ইন আউট যেখানে যাই করি না কেন, প্রত্যেকটা এলিমেন্টসের একটা মেইন সাইজ থাকে, সেই মেইন সাইজে যদি আমরা আনতে চাই তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জিরো। এই যে আমি একটা প্রেস করি, কন্ট্রোল জিরো দিলাম, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। এই সফটওয়্যারের ইন্টারফেস অনুযায়ী এটা হচ্ছে মেইন সাইজ। কন্ট্রোল জিরো দিলে এটা চলে আসে। ওকে, আরো একটা শর্টকাট পদ্ধতি রয়েছে জুম ইন এবং আউট করার, সেটা হলো আমরা যদি অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরে আমার মাউসের যে চাকাটা রয়েছে, চাকাটা একটু সামনের দিকে মুভ করি বা সামনের দিকে ঘোরালে জুম ইন হচ্ছে, পেছনের দিকে নিলে জুম আউট হচ্ছে। অনেক জুম আউট করে ফেললাম, এই যে অনেকটা করার পরে আমি চাচ্ছি যে চাকা ঘুরিয়ে জুম ইন আউট করব না, আমি মেইন সাইজে এবার নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল জিরো প্রেস করি, চলে আসবে। আচ্ছা, এবার আমরা একটু দেখব কালারের বিষয়টা দেখলাম, এরপর আমরা কি দেখব, এরপরে হচ্ছে ইন্টারফেস দেখলাম, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুলস গুলোর বিষয় একটু দেখে নেই। এটাকে আমি ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এই যে টুলসটা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল, ফটোশপে একটা সুবিধা ছিল, সেটা কি, সেটা হচ্ছে এটা আমি একটু ডিলিট করে দেই, এটা একটু ডিলিট করে দেই। ওকে, যে কোনো টুলস এর মধ্যের যে টুলস গুলো থাকে, এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিন্তু অনেক টুলস দেখা যাচ্ছে, প্রত্যেকটাই যদিও শেপ, বাট এক একটা এক এক ধরনের। এখানে যে কোনো টুলস এর উপরে একটা ক্লিক করে রাইট ক্লিক করলেই সেইটার মধ্যে যা যা থাকবে সবগুলো আমরা দেখতে পাই। বাট ইলাস্ট্রেটরে আমি ক্লিক করে যদি রাইট ক্লিক করি, আমি কিন্তু রাইট ক্লিক করছি বাট এখানে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কিভাবে দেখতে হয়, জাস্ট এই টুলস এর উপরে লেফট ক্লিক করে চেপে ধরে রাখতে হয়, চেপে ধরলাম, সবগুলো চলে আসলো, ছেড়ে দিলাম। আচ্ছা, এইবার আমার যেটা দরকার আমি সেটাতে একটা ক্লিক করলে সেটা নিয়েই কাজ করতে পারবো। এটা হচ্ছে টুলস এর সিস্টেম, মানে এইভাবে আমাদের বের করতে হবে। আবার আমরা আরো সহজভাবে করতে চাইলে এইভাবে চেপে ধরে ঠিক ডান পাশে এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্নর মতো, এখানে মাউসটা ছেড়ে দেই, সাথে সাথে টুলস সবগুলো বের হয়ে চলে আসলো, অনলি আইকন গুলো চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল মিন্স চার কোণা বিশিষ্ট যে টুলস, আমরা একটা ক্লিক করে ড্র্যাগ করি, এই যে আমাদের একটা শেপ তৈরি হলো। আমরা যেভাবে নিতে চাই ঠিক ওভাবেই তৈরি হবে, বাট আমি চাচ্ছি স্পেসিফিক একটা সাইজে যেন শেপটা প্লেস হয়, সেটা আবার কিভাবে করব, সেটা করার জন্য অবশ্যই এই টুলসটা সিলেক্ট করে দেন আর্টবোর্ডের উপরে একটা লেফট ক্লিক করলাম, এই যে রেক্ট্যাঙ্গেল চলে আসলো। ওকে, এখন এখানে আমি যদি ওয়াইড দিয়ে দেই 4 আর হাইট দিয়ে দেই 4 দিয়ে ওকে দেই, এই যে 4x4 ইঞ্চি একটা শেপ এখানে তৈরি হলো। এখন এর পরেরটা কি, পরেরটা হচ্ছে রাউন্ডেড, মানে চারপাশে একটা রাউন্ড এরিয়া তৈরি হবে। একটা ক্লিক করে ড্রেগ করে হ্যাঁ, একটা ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, চারপাশে একটা রাউন্ড তৈরি হলো। এখন এই রাউন্ড দেখা যাচ্ছে অনেক বেশি, আমি চাচ্ছি অনেক অল্প করে দিতে। এটা করার জন্য কি করব, এখানে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করলাম, সাথে সাথে হোয়াইট দেখা যাচ্ছে, আমি এখানে 3 দিয়ে দেই, এখানেও 3 দিয়ে দেই। কর্নার রেডিয়াস মানে কর্নারের যে রাউন্ড গুলো সেটা এখানে দেওয়া যাবে, আমি এখানে কমিয়ে দিই, অনেক কম করে দিয়ে 0.25 ইঞ্চি দিয়ে ওকে করলাম। দেখেন এই যে একটু ছোট হয়ে গেল, 3x3 ইঞ্চি একটা শেপ তৈরি হলো এবং চারপাশে 0.25 এর একটা রেডিয়াস তৈরি হলো। আচ্ছা, পরেরটা হচ্ছে ইলিপস। ইলিপস কি, ইলিপস হচ্ছে চার কোণায়, মানে চারপাশেই গোল থাকবে, কোনো কর্নার থাকবে না, সেটা হতে পারে ডিম আকৃতির, হতে পারে একেবারে বৃত্ত,
যেটাই আমার ইচ্ছা আমি সেটাই সেভাবে নিতে পারবো। এখন এটাকে আবার ছোট বড় করার জন্য কি করতে হবে, একইভাবে ফটোশপে যেভাবে করা হতো, অর্থাৎ ক্লিক করে ড্র্যাগ করব, বাট আমি মাউসটা কিন্তু ছেড়ে দেইনি বা ছাড়বো না। এখন শুধু শিফট চেপে ধরে আমি যখন ছোট করব, একটা সাইড লেগে থেকে বাকি তিন পাশ ছোট হবে বড় হবে যদি শিফট চেপে ধরি। আর আমি যদি অল্টার এবং শিফট দুটোই চেপে ধরে ছোট করি বড় করি, চারপাশ থেকে বড় হবে, চারপাশ থেকে ছোট হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে আমার পলিগন টুল। পলিগন টুল হচ্ছে কর্নার যুক্ত। কর্নার যুক্ত বলতে আমি যে কটা কর্নার চাই ঠিক সেই কটা কর্নারই যুক্ত করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে 6টা কর্নার। আমি যদি চাই আরেকটু বেশি তৈরি করব, তাহলে জাস্ট একটা ক্লিক করব, এই যে সাইডস হচ্ছে 6টা, আমি দিয়ে দেই 10টা, দেন ওকে। এখন এখানে 10টা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পলিগন টুল। পরেরটা হচ্ছে স্টার টুল। স্টার টুল একটা ক্লিক করলাম, এটা হচ্ছে স্টার। এখন স্টারের ক্ষেত্রেও কর্নার আমি নিজেই তৈরি করতে পারি। এখানে 3টা 2টা 5টা, আমি চাইলে একটা ক্লিক করি, এই যে 5টা। এখানে যদি আমি 8টা দিয়ে ওকে প্রেস করি, এই যে 8টা কর্নার এখানে তৈরি হলো। তাহলে এখানে সবগুলোই শেপ, জাস্ট একটা একটা করে ইমপ্লিমেন্ট করব এবং দেখব, এবং কর্নার কিভাবে নিতে হয়, রাউন্ডের ক্ষেত্রে বিষয়গুলো কেমন, কিভাবে প্লেস করতে হয়, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা এখানে চারপাশের রেডিয়াসটা কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা পরেরটা একটু দেখি, অর্থাৎ এখানে কপি পেস্টের একটা বিষয় রয়েছে, আমরা একটু সেটা দেখে নিই। কপি পেস্ট মিন্স আমরা যদি এইভাবে একটা শেপ নিই, শেপ নিলাম, ছোট্ট একটা শেপ। এই শেপটা নেওয়ার পরে আমরা চাচ্ছি এটাকে কপি করব এবং পেস্ট করব, পাশাপাশি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জের বিষয়টা আমরা দেখেছি, আবার একটু দেখি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অবশ্যই এখানে সিলেকশন টুল সিলেক্ট করে দিলাম। সিলেকশন টুল অর্থাৎ যে কোনো কাজ করার পরে আমি যেমন ফটোশপে মুভ টুলে ক্লিক করতাম, আর এইখানে হচ্ছে যে কোনো কাজ করার পরে সিলেকশন টুলে সিলেক্ট করে তারপরে এটার কাজ করতে হবে। যেমন এটা সিলেক্ট অবস্থায় কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা চলে যাই এডিট, এডিট থেকে কপি, আবারও এডিট, এডিট থেকে পেস্ট, এই যে পেস্ট হলো। আচ্ছা, এই একটা। এখন আমি যদি আবারও এডিটে যাই, এডিট থেকে কপি করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? আমি আসলে কোনটা কপি করব? আসলে তো এইটা কপি করব, তাহলে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে লেয়ারের কোনো অপশন নেই, তাহলে আমি যদি লেয়ারের অপশন না থাকে তো সিলেক্ট করাটা বাধ্যতামূলক, তা না হলে কোনো কাজ হবে না। আমি এই শেপে একটা ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম। এইবার এডিটে গেলে দেখব কপিটা ভিজিবল দেখা যাচ্ছে। কপিতে ক্লিক করি, দেন আবারও এডিট থেকে পেস্ট। এটা হচ্ছে আমার নিয়ম এইটাই যে যে কোনো একটা এলিমেন্টসকে কাজ করাতে হলে সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা আমি আবারও সিলেক্ট করি, এডিট থেকে, সরি, এডিট থেকে কপি, এবং এডিট থেকে আমি যদি এবার পেস্ট, দেখেন এখানে কয়টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমি দুটো তিনটে দেখি আপাতত, যেমন পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে এই শেপটার উপরেই আরো একটা শেপ প্লেস হলো। আচ্ছা, আবার সিলেক্ট করি, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ব্যাক, মানে পেছনে চলে গেল। এটা যদিও এখন ওইভাবে বোঝা যাবে না, আমরা জাস্ট যখন প্রজেক্ট করব তখন বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে এটা আমরা মেনু থেকে কপি করলাম এবং পেস্ট করলাম। বাট শর্টকাটে যদি আমরা করতে চাই অনেক বেশি দ্রুত করার জন্য, তখন কোথায় যেতে হবে? তখন জাস্ট এ মিনিট, ওকে, এই শেপটাকে আমি একটু কর্নারে রেখে দেই এবং অল্টার চেপে ধরি। অল্টার চেপে ধরার সাথে সাথেই দেখেন মাউসের কার্সারটা উপরে সাদা নিচে কালো। এই অবস্থায় যখন আসবে তখন আমি জাস্ট একটা ক্লিক করে টেনে এই যে কপি করে ফেললাম। ওকে, আমি এটাকে আবারও কেটে দেই, দিয়ে এটাকে অল্টার চেপে ধরে যখন টান দিচ্ছি, দেখেন একটা সাদা গাইড লাইন আসতেছে, বা এটাকে বলা হয় স্মার্ট গাইড। গাইডটা কি, আমি সোজা অবস্থায় এখন আছি এটা বোঝাচ্ছে। একটু উপরে চলে যাই, দেখেন গাইডটা চলে গেল, একটু নিচে চলে আসি, গাইডটা চলে গেল। তার মানে হচ্ছে গাইড দিবে আমাকে আমি সোজা আছি কিনা, এইটার জন্য গাইড দিচ্ছে, স্মার্ট গাইড বলা হয়। এটা অ্যাক্টিভ করতে ভিউ থেকে এই যে স্মার্ট গাইড টিক দিয়ে দিতে হয়। ওকে, আচ্ছা, তাহলে স্মার্ট গাইড অনুযায়ী এটা এখন সোজা। তো সোজা থাকা অবস্থায় আমি যদি চাই আরো এখানে কপি করব, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে হবে। ওকে, কন্ট্রোল ডি, ঢাকার ডি। আমি প্রথমটা যতটুকু স্পেস দিয়ে, আবারও দেই, যতটুকু স্পেস রেখে আমি যদি এটা এতটুকু স্পেস রাখি,
এটা কিন্তু ঠিক সোজা অবস্থায় প্লেস হচ্ছে, সেটা আমাকে গাইডে দেখাচ্ছে। আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যখন কন্ট্রোল ডি প্রেস করব, এই মাঝখানের স্পেসটুকু ধরেই বারবার কপি হতে থাকবে। কন্ট্রোল ডি, এই যে এখানে যতটুকু এখানেও ঠিক ততটুকু। কন্ট্রোল ডি দিলে এই যে একই স্পেস রেখে অনেকবার সে কপি করবে। আমি যদি বাইরে চলে যাই, বাইরে একটা সুবিধা কিন্তু ইলাস্ট্রেটরে আছে, সেটা হচ্ছে মেইন আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়। এই যে এখন যাচ্ছে। আমি যদি এখন কন্ট্রোল ডি আবারও প্রেস করি, হচ্ছে না কেন? তার কারণ ওই যে বলেছিলাম, যে কোনো এলিমেন্টস এর কাজ করাতে হলে সেটা সিলেক্ট রাখতে হবে। আবারও এটা ক্লিক করে সিলেক্ট করি, দেন কন্ট্রোল ডি প্রেস করি, এই যে হচ্ছে। ওকে, আচ্ছা, কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে কন্টিনিউ হতে হতে অনেক দূর চলে যাবে। আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোকে একটা ক্লিক করে টান দিয়ে এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অল্টার চেপে ধরে আবারও এটাকে কপি করলাম। ওকে, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ডি প্রেস করি। এই যে অনেকগুলো কপি তৈরি হলো, সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। ব্যাকে কিভাবে যায়? কন্ট্রোল জেড। আর ফটোশপে যেত কন্ট্রোল অল্টার জেড, এখানে যায় শুধুমাত্র কন্ট্রোল জেড। আবার যদি আমরা সামনের দিকে যেতে চাই অর্থাৎ ফরওয়ার্ড, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এই যে এটা হচ্ছে কন্ট্রোল জেড পেছনে, এটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড। ওকে, আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি এগুলো কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার বেশ কয়েকটা ওয়ে রয়েছে। যেমন আমি বাইরে থেকে ক্লিক করে টেনে এগুলোকে ধরে ফেললাম। ধরে ফেলে এটা যেহেতু ফিল কালার, এই ফিল কালারের উপরে যে একটা কালার দিয়ে দিই আমি, এই যে কালার দিয়ে দিলাম। ওকে, আর আরো একটা অপশন হচ্ছে এইখানে ম্যাজিক ওয়ান টুলের একটা ব্যবহার দেখি। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। আমরা ফটোশপে দেখেছিলাম যে কোনো একটা সলিড কালার ম্যাজিক ওয়ান টুল ধরতে পারতো, এখানেও সলিড কালার ধরবে। বাট সমস্যাটা হচ্ছে আমি যখন একটা ক্লিক করব তখন একই কালারের সবগুলো ধরে ফেলবে, যদিও মাঝখান থেকে স্পেস দেখা যাচ্ছে। ফটোশপে মাঝখানে মানে একটার সাথে আরেকটার কানেকশন থাকলেই তবে সেটা ধরতো বা সিলেক্ট করতো। আর এই ইলাস্ট্রেটরে একটা সফটওয়্যারের মধ্যে যেখানে যেখানে একই কালার পাবে, একটা জায়গায় ক্লিক করলে সবগুলো কালার সিলেক্ট করে ফেলবে। আচ্ছা, আমি এটাকে এখানে রাখি। ওকে, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে একটা ক্লিক করি, এখানে দেখেন এইগুলো তো সিলেক্ট হলোই, এই বাইরের দুটোও কিন্তু হলো। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন আমরা একটু ওকে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা কি? এটাও সিলেকশন তৈরি করে। ল্যাসো টুল যেটা, এটাও সিলেকশন তৈরি করে, অন্যভাবে তৈরি করে। আমি ল্যাসো টুলটা ফিক্সড করে যখন এখানে একটা টান দিয়ে এই ছেড়ে দিলাম, তার মানে এতটুকু সিলেক্ট করলো। ওকে, আচ্ছা, এখন এগুলোর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার ওয়েটা হচ্ছে আমি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে এভাবে করে দিতে পারি, অথবা আমি চাইলে আই ড্রপার টুল সিলেক্ট করে আহ, এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে চলে আসলো। তাহলে কালার যে কোনো ভাবে চেঞ্জ করা যেতে পারে। আবার আমরা এই ল্যাসো টুলটা সিলেক্ট করে এখান থেকে একটা টান দিয়ে এই ওকে, দেখেন এখানে যতগুলো যার উপর দিয়ে আমি নিয়ে গেলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু সিলেক্ট হলো। এটা ছিল আমাদের ল্যাসো টুল, এবং আমরা ম্যাজিক ওয়ান টুলটাও দেখলাম। আচ্ছা, এইবার আমরা একটু দেখব জুম দেখলাম, ম্যাজিক ওয়ান, পেন টুল। পেন টুলটা একটু দেখি। পেন টুলটা হচ্ছে মূলত ফটোশপে যেমন এখানেও ঠিক তেমন, বাট একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ফটোশপে চলে যায়, এখানে পেন টুল সিলেক্ট করলাম, একটা ক্লিক, একটা ক্লিক, একটা এই যে এই একটা শেপ তৈরি হলো।
ইলাস্ট্রেটরে যাই, পেন টুল সিলেক্ট করলাম, একটা, এই একটা, আচ্ছা এটা একটু আমি পেন টুল দিয়ে এই কালারটা দিয়ে নিই, একটা ক্লিক, দুটো ক্লিক, তিনটা ক্লিক। এবার আমি চলে যাই সিলেকশন টুলে, ব্যাস এটা হয়ে গেল। মানে ফটোশপে যেটা হয় যে যেখান থেকে শুরু করেছি ওখানে এনে শেষ করতে হয়, আর ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে এক জায়গায় ক্লিক করলাম আর একটা লাইন নিলাম, আর দরকার নেই, আর আমি নিতে চাচ্ছি না, কোনো দরকার নেই, এটাই একটা লাইন। এটা ফটোশপ দিয়ে এটা, হ্যাঁ এটা ফটোশপ দিয়ে আসলেই কখনো হবে না, কারণ হচ্ছে আমি যদি ফটোশপে যে একটা ক্লিক করি এবং পরবর্তীতে বাকি তিনটা ক্লিক করে অ্যাডজাস্ট করে দিতে হবে এইভাবে, এই একটা একটা এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। বাট ইলাস্ট্রেটরে যেটা সেটা হচ্ছে একটা ক্লিক করলাম আরো একটা ক্লিক করলাম, ব্যাস, আর দরকার নেই আমার। আমি সিলেকশন টুলে যাচ্ছি, এই যে ওকে, এটা হচ্ছে পেন টুলের এই একটা সুবিধা এখানে, আর বাকি যা যা আছে পেন টুলের সবই একই। পরেরটা যদি দেখি সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখেছি, আবার একটু দেখি। এই যে এখানে হচ্ছে প্রথমটা ডিরেক্ট সিলেকশন টুল, পরেরটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে যদি আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে এই যে একটা ক্লিক করি, ক্লিক করে এটাকে টান দিই, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ হচ্ছে। বা আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি এইভাবে। আচ্ছা, আবার আমি চাইলে এটাও ক্লিক করে একটু মুভ করাতে পারি এইভাবে। ওকে, আচ্ছা, এখন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট আমি মুভ করালাম, বাট গ্রুপ সিলেকশন টুলটা কি? গ্রুপ সিলেকশন টুল হচ্ছে আমরা যদি ছোট্ট একটা শেপ নেই, এটাকেই আবার কপি করি এবং কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো তৈরি করি, করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, ওকে, এই কটা তৈরি করলাম। এখন একটাকে আমি সিলেক্ট করে এই বের করে নিয়ে আসলাম, আবারও যদি চাই আর একটাকে সিলেক্ট করে বের করে নিয়ে আসলাম। কিন্তু আমরা যদি ফটোশপের মধ্যে এটা দিয়ে দেখি, ফটোশপের মধ্যে এই অনেকগুলো গ্রুপ তৈরি করলাম আমরা, না সরি, অনেকগুলো লেয়ার তৈরি করে একটা গ্রুপ তৈরি করলাম, এখন কিন্তু একসাথে মুভ হচ্ছে এই গ্রুপ হওয়ার কারণে। আবার আলাদা আলাদা আমরা চাইলে যে মুভ করাতে পারি, এই যে এইখানে, অর্থাৎ ইলাস্ট্রেটরে গ্রুপ আনগ্রুপের বিষয়টা কি? গ্রুপ আনগ্রুপ হচ্ছে ওইখানে যেমন লেয়ার ছিল, লেয়ার গুলোকে গ্রুপ করলাম, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা সবগুলোকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে এই যে গ্রুপ, গ্রুপ করে ফেললাম, অথবা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়। এবার একটা ক্লিক করে আমি যদি নিয়ে যাই, সরিয়ে ফেলি, এটা কিন্তু একসাথে সরবে, কারণ সবগুলো গ্রুপ অবস্থায় আছে, একটা একটা মুভ হবে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে গ্রুপ করার পরেও অবশ্যই অবশ্যই আমি সিঙ্গেল একটা মুভ করাতে চাই, সেই ক্ষেত্রে এই যে গ্রুপ সিলেকশন টুলে একটা ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে সেটাকে টেনে আমি বাইরে নিয়ে যেতে পারি, এই যে। কিন্তু যতই আমি বাইরে নিয়ে গেলাম এটা কিন্তু গ্রুপের আন্ডারেই থাকবে, আমি ক্লিক করে ড্রাগ করাচ্ছি, এই যে গ্রুপের আন্ডারেই এটা থাকবে। ওকে, বাট এস শুধুমাত্র জায়গাটা পরিবর্তন হবে, বাট এটার সাথেই অ্যাডজাস্ট থাকবে। ওকে, আবারও আমি ক্লিক করি, ওকে, ওকে, এবার ক্লিক করে ড্র্যাগ করি, এটা আনগ্রুপ হয়ে গেল না? এই যে আনগ্রুপ হয়ে গেল। আবার যদি আমি এই সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দেই, অর্থাৎ এই অবজেক্টের গ্রুপ যা, এই যে কন্ট্রোল জি শর্টকাট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটা ক্লিক করে টান দিয়ে যে গ্রুপটা ধরে সরে যাচ্ছে। আবার আনগ্রুপ করতে হলে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, এই যে এক একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে আনগ্রুপ করে দিয়েছি আমি। তো এই দুটো টুলস হচ্ছে আমরা দেখলাম মনে হয়, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা যদি গ্রুপ অ্যান্ড আনগ্রুপ এটাও দেখেছি, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, তবে অবশ্যই
সিলেক্ট করে নিতে হয়। অবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা কি? অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা ক্লিক করলাম, আচ্ছা আজকে টাইপ টুল নেই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। একটা তৈরি করলাম, এটাও একটু তৈরি করি, এটাও তৈরি করি, এটাও। ওকে, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এই কালার দিই, এটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এটুকু থাকুক। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আবার এটা একটা এলিমেন্ট, আই মিন এগুলো সবই অবজেক্ট বলা যায়। ওকে, আমরা চাচ্ছি যে এই এলিমেন্টটাকে, এটাকে এখানে রাখি, এই এলিমেন্টটাকে এটার উপরে নিয়ে আসবো, এটাকে এটার উপরে। তাহলে কি করব, জাস্ট ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট চলে আসলো। আর এই যে একেবারে লাস্ট যেটা, সেটাকেও আমি একেবারে উপরে আনতে চাই, রাইট ক্লিক করলাম, ব্রিং টু ফ্রন্ট। তাহলে আবার যদি একেবারে নিচে দিতে চাই, এটার উপরেই রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে, সরি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই যে পেছনে চলে গেল। একটা স্টেপ যদি পিছনে দিতে চাই, এটার উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এটা হয়নি এখানে, তাহলে আবার দিই অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে চলে গেল। এটা হচ্ছে আমাদের মূলত অ্যারেঞ্জ, মানে বিভিন্ন এলিমেন্টকে উপরে নিচে একটা আরেকটা এলিমেন্টের উপরে কোথায় দিব, কিভাবে দিব, আর নিচেও কিভাবে দিব, এই জিনিসটা অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড সেন্ড ফরওয়ার্ড করলেই হচ্ছে। অন্যদিকে আমরা ছোট্ট একটা ডিজাইন করি, যেমন এখানে একটা ছোট্ট ফ্ল্যাগ তৈরি করি। এটা আমরা ফটোশপে যদিও করেছিলাম, আবার একটু করি। ওকে, এটার আবার একটা রেক্টেঙ্গেল তৈরি করি এইভাবে। এটার একটা কালার দেই, ডিপ কালার। আর ওকে, এটাকে আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে, দিলাম। আর এটার একটু কালার ডিপ করে দেই, তাহলে okay, একটা ফ্ল্যাগ আমরা তৈরি করলাম। আচ্ছা, এখানে দেখেন এটা নিচে যাবে, রাইট ক্লিক করে ওকে, এই ফ্ল্যাগটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। আর যখনই গ্রুপ হলো, এ দেখেন এবার এটাকে আপ ডাউন করি, সিঙ্গেল একটা মুভ করালেও মুভ হচ্ছে না, একবারেই মুভ হচ্ছে। এটাকে আমি চাচ্ছি সেভ করব, কোন ফরম্যাটে সেভ করব, এআই ফরম্যাটে। ওকে, এআই ফরম্যাট হচ্ছে ফটোশপের পিএসডি ফরম্যাট, যেমন এখানেও ঠিক এআই ফরম্যাটটাও তেমন। ফাইলে চলে যাই, ফাইল থেকে সেভ, এখানে যে এআই অলরেডি দেওয়া, এখানে আমি জাস্ট সেভ করে দিলাম, এবং এই যে বক্সটা আসবে এভাবেই থাকবে, এবং ওকে। আচ্ছা, ডাবল ক্লিক করি, একই জিনিসটা আসতেছে কেন, একই জিনিস, তার কারণ এটা একটা এডিটেবল ফরম্যাট, পিএসডি যেমন এডিটেবল ফরম্যাট, এখানেও এটা এডিটেবল ফরম্যাট। বাট ফাইল থেকে আমি যদি সেভ ফর ওয়েব দেই, এখানে পিএনজি না দিয়ে এখানে আমি জেপি, ওকে,
ম্যাক্সিমাম এটা হচ্ছে পতাকা। এখন আমরা চাচ্ছি পেছনের যে সাদা অংশটুকু এগুলো থাকবে না, অর্থাৎ পিএনজি করে ফেলবো। পিএনজি করার জন্য আমি যদি একইভাবে ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাই, এই জায়গাটাতে শুধুমাত্র পিএনজি 24 সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে সেভ। এটাও আমি ফ্ল্যাগ নামেই সেভ করি। ওকে, ডেস্কটপ, এই যে আচ্ছা, এটা হচ্ছে পিএনজি, এটা হচ্ছে জেপিইজি, এই দুটোই আমরা দেখলাম, আর কিছু দেখার নেই মেবি। এআই দেখলাম, জেপিজি, পিএনজি, ইপিএস। ইপিএসটা হচ্ছে অ্যাজ লাইক এআই এর মতো, অর্থাৎ আমরা যদি এটাকে ফাইলে যাই, সেভ অ্যাজ, এই যে ইপিএস। ইপিএসটা যেমন আমি বলবো যে ইপিএসটা হচ্ছে আমাদের এমনই একটা ফাইল যেটা ভেক্টর বেস যত ধরনের সফটওয়্যার আছে সব ধরনের সফটওয়্যার ওপেন হবে। ওকে, যেটা কিনা ফটোশপের পিএইচডি সব সফটওয়্যার ওপেন হয় না, কিন্তু ইলাস্ট্রেটরের যদি ইপিএস এ আমরা সেভ করি এটা এ এর মতোই হবে। দেখেন এখানে আমি যদি একটু সেভ করে দেখাই, এখানেও একইভাবে ওকে দিয়ে দেই। ওকে, এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল, ইপিএস, হ্যাঁ যে ইপিএস লেখা, আর এটা হচ্ছে এআই ফাইল। এটাকে এখানে রেখে দেই। ইপিএস ফাইল, এটা হচ্ছে পিএনজি, এটা হচ্ছে পি জেপিজি, জেপিজি, পিএনজি, এআই, ইপিএস, এই কয়টা। ওকে, আচ্ছা। তো আমাদের মনে হয় আজকের ক্লাস শেষ, মানে একেবারে বেসিক যে বিষয়গুলো ছিল সেইগুলো নিয়ে কথা হলো আজকে।